বিকাশ রঞ্জন বাবু যদি বিকাশ শেখ হয়ে যান, বিকাশ মোল্লা হয়ে যান, ভালো হয়। রূপে কাঁদছেন শ্রীলেখা দেবী, আপনাকেও দেখাচ্ছি। শ্রীলেখা মিত্র এখন কেঁদে বিছনা ভাসিয়ে দিচ্ছেন, বিছনায় শুয়ে শুয়েই কাঁদছেন তিনি। বিকাশ রঞ্জন বাবু তার দলের লোকেরা বরাবর মুসলিমদের পাশে দাঁড়িয়েছেন, জিহাদিদের পাশে দাঁড়িয়েছেন, এটা তাদের নেচার। আমরা তো বদলাতে পারি না বিকাশ রঞ্জন বাবুদের, এবং আমরা চাইবো যে বারে বারে আপনারা এই ধরনের ভুল করছেন আর বেশি করে করুন। এই গালাগালি কালচারটা হচ্ছে বামেদের কালচার। এরা জাজ অনলাইনে আছেন, জাস্টিস অনলাইনে আছেন, গালাগালি দিচ্ছেন, বোকা ডট ডট ডট। চীনের ডিপ স্টেটের যে কাজকর্ম হয় তার ক্ষীর কারা খান? চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান কারা বলেছিলেন? কেন সীতারাম ইয়েচুরিরা, কেন সিপিএম এর প্রত্যেক পলিট ব্যুরো মেম্বাররা চীনে যান, আমাকে বলতে পারবেন? সঙ্গে পেয়ে গিয়েছি বিশিষ্ট সাংবাদিক শ্রী পঙ্কজ বিশ্বাসকে। দাদা, অনেক অনেক স্বাগত আরও একবার আপনাকে ক্যাম্পেইন কলিং এর পর্দায়। প্রথমে একটু রাজ্য দিয়ে শুরু করা যাক। রাজ্যের জন্য, পশ্চিমবঙ্গের জন্য তথা বাঙালি হিসাবে অত্যন্ত গর্বের তো বটেই। এতদিন প্রায় দীর্ঘ 19 বছরের নির্বাসন কাটিয়ে তসলিমা নাসরিন ফিরলেন। বিমানবন্দরে তাকায় দেখা গেল রীতিমতো লাল পেরে সাদা শাড়ি পরে বাংলা এবং বাঙালির ঐতিহ্য নিয়ে বুকে করে নিয়ে তিনি এলেন। তবে এখানেও কিন্তু আরও একবার প্রশ্ন উঠছে, এবার কি শান্তশিষ্টভাবে বা শান্তিমতো যদি বলি পশ্চিমবঙ্গে থাকতে পারবেন তসলিমা? কি মনে করেন? দেখুন, প্রথমত আমি বলি যে তসলিমা নাসরিন আসার পরে সরকার তাকে প্রোটেকশন দেবে। যারা তাকে এনেছেন তারাও ব্যবস্থাপনা ঠিকঠাক করেছেন, কিন্তু এবারও বেশ কয়েকটা সংস্থা আমি দেখলাম যে তাকে ফতোয়া দিয়েছেন। ভিডিও দেখা যাচ্ছে যেখানে বেশ কয়েকজন মহিলা বলছেন অশান্তি করবেন না, এবং নানান ধরনের প্রভোকেশন দেওয়া হচ্ছে। কিন্তু আমি বলবো তাদের মনে রাখতে হবে এখন আর তৃণমূলের সরকার নেই, এখন বামেদের সরকার নেই। তৃণমূল আর বামেদের মধ্যে বেসিক পার্থক্য হলেও ওই মোটের ওপর ওই খাড়া বড়ি থর বড়ি খাড়া। বামফ্রন্ট সরকারের আমলেই তাদেরকে চলে যেতে হয়েছিল। সেই সময় ইদ্রিস আলী বিক্ষোভটাকে পুঞ্জীভূত করে মানুষকে উস্কে দিয়ে তসলিমা নাসরিনকে বিতাড়িত করেছিলেন, আর সেই ইদ্রিস আলীকে মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ বানিয়েছিলেন, নেতা বানিয়েছিলেন। তো তৃণমূল আর সিপিএম এক ধরনেরই, ইসলামিক ভোট ব্যাংকের জন্য এক ধরনেরই আচরণ করে। তাদের মনে রাখতে হবে শুভেন্দু অধিকারী সেই দায়ভারটা নেই। তিনি পরিষ্কার বলেন বিকাশ তো হবেই, হিসাবও হবে। ফলে শুভেন্দু অধিকারীর হিসাবের কথা মাথায় রেখেই যারা ফতোয়া দিচ্ছেন তারা দেবেন। এবার এর জন্য যদি কোনো অশান্তি হয়, বাংলায় বিভিন্ন ধরনের আইন আছে, গুন্ডা দমন আইন আছে, সাধারণ বিএনএস আছে, বিভিন্ন ধরনের, তারপরে এনআইএ, অনেক ধরনের ব্যবস্থাপনা পশ্চিমবঙ্গে আছে। তারা উস্কানি দেওয়া থেকে বঞ্চিত নিজেদেরকে রাখবেন, না করলেই ভালো। একদম। গত সরকার প্রায় 15 বছর, তার আগেও যদি 34 বছরের বাম সরকারের যদি সেই পিরিয়ড দেখি, 2003 সালের পরবর্তীতে যে সময় থেকে তসলিমাকে এক কথায় বঙ্গ ছাড়তে, দেশ ছাড়তে বাধ্য করা হয়, তারপরেও তারা কেন তাকে ফিরিয়ে আনতে পারলেন না? এর পিছনে কি গুরুতর কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই তাকে ফিরিয়ে আনা হলো না, তথাকথিত শান্তি রক্ষার দায়? কি বলবেন? আমি যারা উদ্যোক্তা তাদের মধ্যে দুজনের সঙ্গে আমার কথা হয়েছে, মোহিত বাবু এবং গণিখান বাবু। গণিখান বাবুর সাথে তো সামনাসামনি দীর্ঘক্ষণ আমার কথা হয়েছে। তিনি বলছিলেন যে তিনি তসলিমাকে আনতে চেয়েছিলেন তৃণমূল আমলে, তার দাবি অনুযায়ী, কিন্তু তৃণমূল সরকার তাকে কোনো ধরনের গ্রিন সিগন্যাল দেয়নি। তসলিমা নাসরিনও নিজের সিকিউরিটি নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলেন, তিনি আসতে চাইছিলেন, কিন্তু সেই ধরনের পরিবেশ তৃণমূল কংগ্রেস কখনো তৈরি করে দেয়নি। কেন করে দেয়নি? সিদ্দিকুল্লাহদের ভয় করে দেয়নি। কেন করে দেয়নি? ইদ্রিস আলীদের ভয় করে দেয়নি। তো মমতা বন্দ্যোপাধ্যায় যে এতদিন পরীক্ষায় পাশ করতেন, এই ভোটের পরীক্ষায়, তার মধ্যে 30 নম্বর ফ্রি ফান্ডের ওরাল এক্সামে যেরকম ফ্রি মার্কস পাওয়া যায় না, সেরকম ফ্রি ফান্ডের মার্কস নিয়ে যে পাশ করতেন, ওই 30% মার্কসের জন্য বা 30% ভোটের জন্য তিনি তসলিমা নাসরিনকে ব্রাত্য করে রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখে যাই বলুন, তিনি মুক্ত চিন্তার পক্ষে ছিলেন না। তসলিমা নাসরিন দেখুন আজকে একটা লাল পেড়ে শাড়ি পরে এসেছেন, তিনি কিন্তু বোরকা পরে আসেননি। তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় বোরকা পরিহিত মানসিকতাকে প্রশ্রয় দিয়েছে। যারা মনে করে মহিলারা বোরকার মধ্যে ঢাকা থাকবে, শরীয়ত মেনে চলবে, সংবিধান ওসব খায় না, মাথায় দেয়, অন্তত আমাদের সমাজে হবে না, আমাদের সমাজে শরীয়ত চলবে, যারা এই ধরনের মানসিকতায় বিশ্বাস করেন, মমতা তাদেরকে প্রশ্রয় দিয়েছেন। মমতা ইদ্রিস আলীকে প্রশ্রয় দিয়েছেন, মমতা হাজি নুরুলকে প্রশ্রয় দিয়েছেন, মমতা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে প্রশ্রয় দিয়েছেন, ববি হাকিমদের প্রশ্রয় দিয়েছেন। তো মমতা এদের নিয়েই চলেছেন। মমতার তো এই ধরনের মুক্ত চিন্তার প্রয়োজন নেই।
মমতা মুখে উনি 150খানা বই লিখেছেন, যে বইয়ের নামও তিনি জানেন না। বই তো দু একজন পাবলিশার্স লিখে দেয়, সেটা আমরা জানি, এবং ওটা আলাদা আলোচনার বিষয়। তো এর জন্যই মমতা চাননি যে তসলিমা আসুক। সিপিএম এর সঙ্গে অন্য সমস্যা ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য নিজে নন্দনে সময় কাটাতেন, তিনি নিজেকে একজন কবির বংশধর বলে দাবি করতেন, কিন্তু ওই ভোট ব্যাংকের কথায় তাকেও কিন্তু নত হতে হয়েছিল। তিনি নিজে বলেছিলেন যে মাদ্রাসায় জঙ্গি চাষ হয়, তিনি ব্যবস্থা নিতে চেয়েছিলেন, কিন্তু পার্টি লাইনের চাপে পড়ে বা যে কোনো কারণে হোক তিনি সেটা করতে পারেননি। তো ইমপ্লিমেন্টেশনের পার্থক্য হতে পারে, কিন্তু মূল ভোট ব্যাংকের জায়গায় সিপিএম তৃণমূল দুজনেই এক। এদিকে বামেরা বলছে যে একজন বিদেশি নাগরিক তিনি থাকবেন কি থাকবেন না, এটা কার এজেন্ডা? এটা ভারত সরকারের এজেন্ডা, এটা কখনোই কোনো রাজ্য সরকারের এজেন্ডা হতে পারে না। বামেদের এই মন্তব্য কি বলতে চান? বামেদের মনে রাখতে হবে যে এটা ঠিক, দেশে থাকবে কি থাকবে না এটা কেন্দ্র সরকারের এজেন্ডা, কিন্তু কোন রাজ্যে থাকবে কি থাকবে না সেটা অবশ্যই রাজ্য সরকারের উপরেও নির্ভর করে। বামেরা চেয়েছিল বলেই তসলিমা নাসরিন এসেছিলেন, আবার বামেরা তাদেরকে রাখতে পারেননি, এই ব্যর্থতাও তাদেরকে মেনে নিতে হবে। তাকে মেনে নিতে হবে বুদ্ধদেব বাবুর সময় যারা নেতা ছিলেন, এখনো যারা দু একজন বেঁচে টেচে আছেন, তাদের ওই সময়টা মনে করতে হবে যে ইদ্রিস আলীর চাপে আপনারা তসলিমা নাসরিনকে এখান থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিলেন। আপনারা পারতেন না, আপনাদের কাছে ইন্টেলিজেন্স ছিল না, আপনাদের কাছে পুলিশ ছিল না, সিআইডি ছিল না, আইবি ছিল না, কেন্দ্র সরকারের সহযোগিতা ছিল না, সবই তো ছিল। তখন তো বিজেপিরও সরকার ছিল না, কংগ্রেসের সরকার ছিল। তা আপনারা পারতেন না তসলিমা নাসরিনকে রাখতে, কিন্তু আপনারাও ভেবেছেন আমরা যদি ইদ্রিস আলীদের চটাই, হাজি নুরুলদের চটাই, সিদ্দিকুল্লাহ চৌধুরীদের চটাই, তাহলে কিন্তু আমরা সরকারটা ধরে রাখতে পারবো না, যেটা হয়েওছে। এই সমস্ত ঘটনার পরে তারপরেই তো তৃণমূল ওই ন্যারেটিভগুলো শুরু করলো। তারপরেই তো আমরা তো জানতামও না যে এখানে রাজনৈতিকভাবে ওই খাওয়া দাওয়ার অনুষ্ঠান বিকেলবেলায় একটা নির্দিষ্ট মাসে করা যায় আর কি। তো তারপরে তৃণমূল সেগুলো শুরু করলো, তৃণমূল মুসলমান ভোট ব্যাংক কবজা করতে বাধ্য হলো। এইসব করে টোরেই তো আজকে আপনারা তৃণমূল ক্ষমতায় এসেছিল। তো বামেরা জানতেন না আপনারা কি বিষবৃক্ষ করেছেন, রোপণ করেছেন? অবশ্যই ভারতে তসলিমা নাসরিন থাকবেন কি থাকবেন না কেন্দ্র সরকার ঠিক করবে, ঠিক। কিন্তু তসলিমা নাসরিন কোন রাজ্যে গিয়ে বাস করবেন, আজকে শুভেন্দু অধিকারী যদি মনে করতেন আসবেন না, আসতেন না। তিনি চেয়েছেন বলেই আসছে, তিনি অনুমতি দিয়েছেন বলে এসেছে। ঠিক সেই কারণে আপনাদের সময় যখন তসলিমা চলে যেতে বাধ্য হয়েছিলেন, আপনারা বিতাড়িত করেছিলেন বলে আজকে এইসব ভুলভাল কথা বলে আপনারা মানুষকে আর বোকা বানাতে পারবেন না। ককরোচ জনতা পার্টি অর্থাৎ আরশোলারা আবার নতুন করে আন্দোলনে নামবেন এমনটাও কিন্তু শোনা যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, যেভাবে একের পর এক এটারা হুমকি দিচ্ছেন, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এরকম ধরনের দাবি রাখছেন, মানে অযাচিত দাবি আর কি বলাই যেতে পারে। শুধুমাত্র তাই নয়, আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের ডেডলাইন সেটাকে পর্যন্ত মানতে নারাজ এই তথাকথিত এই ককরোচ জনতা পার্টি। প্রশ্ন হচ্ছে এখানে এত সাহস এরা পাচ্ছে কোথা থেকে? কেনই বা এই আন্দোলন, তাকে এত বারবারন্ত তাদের যে আন্দোলন, এটিকে কেন শক্ত হাতে প্রতিহত করা হচ্ছে না? সরকার অবশ্যই আমাদের থেকে সিচুয়েশনটা বেটার বোঝে। আমরা অনেক সময় ভাবি যে সরকারের এটা করা উচিত ছিল, সরকার কেন এটা করছে না, এটা আমরা সবসময় ভাবি। আমরা যারা একটা জায়গা, নিচু জায়গা থেকে সরকারকে উঁচু জায়গায় দেখছি, হ্যাঁ, মানে উঁচু নিচু আমি বলছি যে তথ্যের ভিত্তিতে, আমি কাউকে ছোট বড় করছি না। বিশেষ করে সিন্দুরের সময় আমরা ভেবেছি আরে পাকিস্তানের একদম দরজা খুলে দিচ্ছে না কেন বর্ডারগুলোর, আটারি বর্ডার থেকে ঢুকে যাক সেনাবাহিনী, একদম পাকিস্তানের দখল করে নি। অনেকে গুজব রটিয়েও দিয়েছিল সেরকম ভাবে। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে, যাদের কাছে ইন্টেল বেশি আছে তারা ভালো বোঝেন যে কি করা উচিত কি করা উচিত নয়। আপনি যদি এদেরকে আরো স্ট্রংলি হ্যান্ডেল করতেন, দিনের শেষে কিন্তু এরা ভারতীয়, এটা একটা গ্লোবাল ইস্যু হতো। তার কারণ হচ্ছে ফান্ডিংটা বাইরে থেকে আসছে। কাতার থেকে যে ব্যক্তি 10,000 মানুষকে খাবার দিচ্ছেন, বা বিদেশের যে কোনো মিডল ইস্টের কান্ট্রি থেকে খাবার দিচ্ছেন, তারা এই বিষয়ের উপরে নজরটাও রাখছেন। যারা বিভিন্ন সংস্থা থেকে ফান্ড করছেন, এই ককরোচ জনতা পার্টি এত বড় অর্গানাইজেশন কিভাবে তৈরি করলো একদিনে? আমি মেনে নিচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের মদত আছে, কিন্তু হু ইজ অভিজিৎ দীপকে? তার একটা নির্দিষ্ট পলিটিক্যাল আইডেন্টিটি আছে, এবং সেই যে পলিটিক্যাল আইডেন্টিটি তার আছে, সেই রাজনৈতিক দলের বিরুদ্ধেও বিদেশ থেকে টাকা নেওয়ার অভিযোগ আছে। সেখানে মঞ্চে যারা যারা আসছেন তাদের প্রত্যেকের এনজিও আছে, প্রত্যেকে আন্দোলনজীবী, কাউকে আমার আপনার মতো কাজ করে খেতে হয় না।
তারা যে ভালো কাজগুলো করছেন, দুর্ভাগ্যের বিষয় ভারতীয়রা জানতেই পারছে না, তার নিজের রাজ্যের লোকেরা জানতেই পারছে না। কোথা থেকে জানছে? সুইডেনের লোকেরা জেনে যাচ্ছে, ডেনমার্কের লোকেরা জেনে যাচ্ছে, আমেরিকা জেনে যাচ্ছে, চায়না জেনে যাচ্ছে। তারা দেখা করতে কার সঙ্গে যাচ্ছেন? সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন যারা তথাকথিতভাবে ভারত বিরোধী, যাদেরকে আমরা বলতে পারি, বা যারা মনে চায় না যে ভারত এগিয়ে যাক। ইউনুসের সঙ্গে দেখা করছেন ওয়াংচুক, কি উদ্দেশ্য আছে? তারও কি নোবেল প্রাইজ দরকার? কি কারণে গেছেন? যিনি ভারতের বিরুদ্ধে কথা বলছেন তাদের সঙ্গে এদের লিঙ্ক রয়েছে, ফলে কোথাও না কোথাও নিশ্চয়ই ফান্ডের কথা আসবে। আমি দেখছিলাম কয়েকদিন আগে ফরেন অ্যাফেয়ার্সের একজন সচিবের কাছে জিজ্ঞাসা করা হলো যে ফান্ডিং আছে কিনা। ফরেন অ্যাফেয়ার্সের সচিব কখনো বলবেন না যে ফান্ডিং এসছে কি এসছে না, ওটা হোম ডিপার্টমেন্টের কাজ। ভুল লোকের কাছে সাংবাদিকরা প্রশ্ন করলে সঠিক উত্তর অন্তত এই সরকারের কাছে পাবে না। আর এই ধরনের কনফিডেন্সিয়াল উত্তরগুলো সাধারণত কোনো সেক্রেটারি সাংবাদিকদের দেবেন না। ওটা কোর্টের সাবমিশনের ব্যাপার হতে পারে, সরকারের কাছে সাবমিশনের ব্যাপার হতে পারে, কিন্তু এই ধরনের জল্পনা কল্পনা চলবে। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে যে অভিজিৎ দীপকে হন, সোনম ওয়াংচুক হন, এরা বারংবার সরকারকে এই ধরনের প্রভোকেট করবেন, বারংবার বিপদে ফেলবেন। এদের উদ্দেশ্যটা তো পরিষ্কার, এরা সরকারকে বিপদে ফেলতে চান। এবং শুধু এই সরকারকে না, আমি যেটা বারংবার বলি, আজকে যদি মোদী সরকার না হয় কংগ্রেস সরকারও হতো, তাহলেও এরা এই কাজই করতেন। উদ্দেশ্যটা মোদীকে ডিস্টার্ব করাটা একটু বেশি, এই কারণেই, কারণ মোদী ভারতকে স্ট্রং তৈরি করার চেষ্টা করছেন। তিনি মেক ইন ইন্ডিয়া বলছেন। আর যারা ভারতকে পারচেজ স্টেট হিসেবে রেখে দিয়েছিল, আমি সরাসরি নাম করে বলছি কংগ্রেস সরকার, তাদের সময়ও তো এই সোনম ওয়াংচুক আন্দোলন করেছেন। সোনম ওয়াংচুক এখন চাইছেন যে পুরোপুরিভাবে ওখানে 6 শিডিউল লাগু করতে, ওখানে এমন একটা ব্যবস্থা কায়েম করতে যাতে আপনার কি বলবো, যে ওখানে ভারত সরকার কিছু করতে গেলেই পারমিশন লাগবে। তো এই ব্যবস্থা তো ভারত সরকার কায়েম করতে পারেন না চীনের যেখানে বর্ডার রয়েছে সেখানেই। এবং অভিজিৎ দীপকে বিদেশ থেকে এসেছেন, হঠাৎ করে এসেই একটা বড় ধরনের আন্দোলন করছেন। তো এই আন্দোলনের এই প্যাটার্নগুলো তো বুঝতে হবে আমাদের। আগে মেধা পাটকার আন্দোলন করতেন, কোনো উন্নয়নের কাজ হলে। মেধা পাটকার যখন আন্দোলন করতেন, কংগ্রেসের সরকার ছিল, বয়সের ভারে তিনি নুব্ধ হয়েছেন, এখন নতুন মুখ আসছে। প্রত্যেক দেশে আপনি দেখুন, একটা করে বলেন্দ্র শাহ, একটা করে ইউনুস, একটা করে মেধা পাটকার, একটা করে অভিজিৎ দীপকে, একটা সোনম ওয়াংচুক, এরকম তৈরি করে রাখা হয়। তো এইগুলো আমাদের ওয়েস্টার্ন যে ভেস্টেড ইন্টারেস্ট যাদের রয়েছে, তারা ভারত কেন প্রত্যেক দেশেই এটা করেন। ভারতে তাদের একটু মুশকিল হচ্ছে, ভারত অনেক বড় দেশ, এখানে একটা শহরে গন্ডগোল পাকিয়ে আপনি দেশ দখল করতে পারবেন না। এখানে অনেক কমপ্লেক্স সিচুয়েশন রয়েছে। এখানকার বিরোধী রাজনৈতিক দলগুলিও ওখানকার বিরোধী রাজনৈতিক দলগুলির মতো একটু বদমাইশটা, আমি বলবো একটু তুলনামূলক কম, একটু রেখে বদমাইশিটা করেন আর কি। স্বাভাবিকভাবে ভারতের ক্ষেত্রে তাদের অসুবিধা হচ্ছে সরকার ফেলে দিতে। ভারতে অনেক গণতন্ত্র যে রুটটা অনেক ডিপে রয়েছে আর কি, কিন্তু তাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। তবে কি ককরোচ জনতা পার্টি এটি একটি বড়সড় ষড়যন্ত্র, যেটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হচ্ছে? এবং সুপ্রিম কোর্টে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, সেখানে সরাসরি সিবিআই এর আর্জি, তদন্তের আর্জি জানানো হয়েছে, কি বলবেন? ষড়যন্ত্র বলতে এটা এক ধরনের এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্টটা সারা বিশ্ব জুড়ে করা হয়। এই এক্সপেরিমেন্টটা বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ায় তো হচ্ছেই, সাউথ এশিয়ার সমস্ত দেশগুলোতে হচ্ছে। একমাত্র চীনে এরা পারে না, কারণ চীন এত ভালো ভাষা বোঝে না। চীন সরাসরি বোঝে ইয়া তো গাজার ইয়া তো বন্দুক। তো যার ফলে আমি যেটা বললাম আর কি, বিভিন্ন দেশে এই এক্সপেরিমেন্টটা সফল হয়েছে। আপনি হাসিনাকে তারাবার আন্দোলন দেখুন, সেখানেও ছাত্রদের ব্যবহার করা হয়েছে, যেটাকে এখন জেনজি বলা হচ্ছে আর কি, ইয়াং জেনারেশন আমি মোটের উপর বলছি। তো হাসিনার আন্দোলনের যেটা ছিল আর কি, সেটা শুরু হয়েছিল যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের বংশধররা এখনো 7% কোটা উপভোগ করছেন। কোটা আন্দোলন পরিণত হয়ে গেল হাসিনা হাটাও আন্দোলনে। নেপালেও সেম হয়েছিল। নেপালে হচ্ছে ওখানকার যারা নেতারা রয়েছেন, নেতাদের বিরাট ল্যাভিশ লাইফ, গরিব মানুষ খেতে পাচ্ছে না। মোট কথা হচ্ছে দুর্নীতি বিরোধী আন্দোলন। সেখানেও ওই জেনজি শব্দটা প্রথম আমরা নেপালে শুনলাম। প্যাটার্ন কিন্তু সেম। এখানেও দেখুন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের উস্কানো হচ্ছে, যাকে জেনজি এখন ভাষায় বলা হচ্ছে। প্যাটার্ন সেম। আন্দোলনের নাম আলাদা হতে পারে, আন্দোলনের মুখ বদলে যেতে পারে, কিন্তু এটা এক ধরনের প্রয়োগ, এক্সপেরিমেন্ট। ষড়যন্ত্র বললে অবশ্যই ষড়যন্ত্র। তো এই এক্সপেরিমেন্টটা ভারত বাদ দিয়ে সমস্ত জায়গায় সফল হচ্ছে। এখানে তারা কিন্তু নানান রকমের এক্সপেরিমেন্ট করেছে। প্রথমে খালিস্তান মুভমেন্ট করলো, তখন দেখলো যে খালিস্তান মুভমেন্ট করলে শুধু পাঞ্জাব এফেক্টেড হবে, তাও পাঞ্জাবে ঢুকতে পারছি না, আমরা বিদেশ থেকে উস্কানি দিচ্ছি, এফেক্ট হচ্ছে না। তারপরে এরা কি করলো, কিষাণ আন্দোলন করলো। কিষাণ আন্দোলনের ক্ষেত্রে সমস্যা হলো কি, যে শুধুমাত্র পাঞ্জাব আর হরিয়ানার লোকেরা যুক্ত হলো।
এই আন্দোলনে প্রথম আমরা দেখলাম যে সারা ভারতবর্ষে কিন্তু আন্দোলনটাকে এরা ছড়ানোর চেষ্টা করেছে, ফলে বিপদের যে মাত্রা ওটা কিন্তু ধীরে 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 কিন্তু বাড়ছে। ফলে সরকারকে যেমন বুঝতে হবে, আমাদের নাগরিকদেরও বুঝতে হবে যে আমরা যে আন্দোলনে পা মেলাচ্ছি সেটা কিসের আন্দোলন। যারা বোকাশোকা বা যারা রাজনীতি বোঝেন না অত সহজে, তারা যে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছেন, পরে যে পস্তাচ্ছেন। আজকে দেখুন একটা মেয়ে যাই বলেছিল ওই নিমকা পাত্তা করবা হ্যাঁ এটসেট্রা এটসেট্রা, আমরা জানি সবাই কি বলেছিল মেয়েটি, সে আজকে ক্ষমা চাইছে, বলছে আমার ভীষণ ভুল হয়ে গেছে, সে এখন বুঝতে পারছে। ফলে আপনারা পরে ভুল না বুঝে আগে ভাগে ভুলটা বুঝলে আমার মনে হয় ভালো হয়। এইবার মোদিজি ছেড়ে দিয়েছেন, প্রত্যেকবার তো ছাড়বেন না, বা প্রত্যেকবার সেরকম সিচুয়েশন ক্রিয়েট হয়ে যেতে পারে যে একটা এমন সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল যে মোদিজিও না চেয়ে ওনাকে বল প্রয়োগ করতে হলো। এবারই তো বল প্রয়োগ শুরু হয়ে গেছিল। যদি আপনি দেশের সংসদ ভবনের মধ্যে ঢুকে যান, প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে যান, রাজভবনে ঢুকে যান বা রাষ্ট্রপতি ভবনে ঢুকে যান, দেশের সুরক্ষা রক্ষা করার জন্য যেটা করা উচিত তারা করবে। এবার প্যালেট গান ব্যবহার হয়েছে, উচিত কি অনুচিত সেটা তো এজেন্সি বলতে পারবে। কিন্তু আমি যেটা বলছি যে আন্দোলনকে রোখার যে মাত্রা, আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পেলে সেটাকে রোখার মাত্রাও বৃদ্ধি পাবে। তো যারা আন্দোলনে যাবেন নিজের জানমালের কথা ভেবেই যাবেন, এইটুকুন আশা রাখবো আপনাদের কাছে। ককরোচ জনতা পার্টি আসাতে বিজেপির কি কিছু লাভ হলো বলে মনে হয়? না, লাভ লোকসান কিছু নয়। বিজেপিও আন্দোলনের যে ধরন আছে, আমি বিজেপি বলবো না, আমি বলবো যে যে এজেন্সিগুলো আছে যারা দেশের নিরাপত্তাগুলোর উপরে নজর রাখে, বিশেষ করে এনআইএ হতে পারে, আইবি ডিপার্টমেন্ট হতে পারে, হোম মিনিস্ট্রি হতে পারে, তো তারাও, এবং আমাদের পাশাপাশি বিদেশ মন্ত্রক হতে পারে, এই সমস্ত যে দফতরগুলো রয়েছে এই দফতরগুলো এই আন্দোলনের উপর নজর রাখছে যে গতি প্রকৃতি কি, কোথা থেকে ফান্ড আসছে, কিভাবে মুভ হচ্ছে, অন্য দেশে কিভাবে এগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়েছে, কোনো সামঞ্জস্য আছে কিনা, এবং যারা এর সঙ্গে আন্দোলনের মুখ আছেন তাদের গতি প্রকৃতি কি আছেন সবটাই দেখা হয়। ভারতের মতন গণতান্ত্রিক দেশে কখনোই ওরকম স্ট্রং অ্যাকশন হয় না যেটা আমরা সৌদি আরবে আশা করতে পারি, আমেরিকায় আশা করতে পারি। এখানে একটু সময় দেওয়া হয়, একটু ধৈর্য দেখানো হয়, এটা আমাদের ভারতের নিয়ম আছে আর কি। বাংলাদেশ হলে এতক্ষণ তো শুট আউট হয়ে যেত। তো যাই হোক, এখন সরকার সেগুলোকে দেখছে, দেখে যতটা সহ্য করার করছে, যখন সহ্য করতে পারবে না অ্যারেস্ট করবে। সোনম ওয়াংচুককে তো অ্যারেস্ট করেও ছিল। এবারে এই ককরোচ জনতা পার্টির সমর্থনে বাংলায় যা কিছু হলো এবং ধর্মতলার যে তথাকথিত বাম সমর্থিত মানে বাম ছাত্রদের যে মিছিল, সেখানে যেভাবে তাণ্ডব দেখানো হলো, সেখানে অত্যন্ত গর্হিত অপরাধ এরকমই বলা যেতে পারে ট্যাগ দেওয়ার। সেটি হচ্ছে শ্রীলেখা মিত্র, যিনি নিজে একজন পাবলিক ফিগার, অভিনেত্রী, তার হাতে দেশের প্রধানমন্ত্রীর যে পরিমাণ কুরুচিপূর্ণ একটি ছবি ভাইরাল হলো তা রীতিমতো চর্চার বিষয়। তবে এখানে এই যে মোদির এই ছবি এভাবে প্রদর্শন করা বাক স্বাধীনতার মধ্যে পড়ে। আমি প্রয়োজনে শ্রীলেখার হয়ে কোর্টে লড়বো, এরকমটাই বলছেন বাম নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এখানেই শেষ নয়, তিনি আরো একটি কথা বলেছেন। তিনি বলছেন এই সরকার থাকা মানে জিহাদ ঘোষণা করা, সরকার ক্ষমতায় আসার সাথে গরিবদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও তিনি বলছেন শ্যামা প্রসাদের সরকার মানেই মুসলিম লীগের সরকার। না, তিনি কি ভুলে গেছেন মুসলিম লীগ কার দল ছিল? এবং আমি আবার মনে করিয়ে দেব যে তার দল যখন বঙ্গভঙ্গ হয়েছে তখন তো সমর্থন করেছে, তার দল মুসলিম লীগকে সমর্থন করেছেন, এবং তিনিও সেই মানসিকতা পোষণ করেন। তিনি প্রকাশ্যে গরু খেয়েছেন, গরু তো আর হিন্দুরা খায় না। তো বিকাশ রঞ্জন বাবু যদি বিকাশ শেখ হয়ে যান, বিকাশ মোল্লা হয়ে যান, ভালো হয়। তবে আমি বলবো যে এই তিনি যার জন্য কাঁদছেন, তিনি তো এখন কাঁদছেন। আমি দর্শকদের একটু ভিডিওটাও দেখিয়ে দিই। এখন ভয়ঙ্কর রূপে কাঁদছেন শ্রীলেখা দেবী, আপনাকেও দেখাচ্ছি। শ্রীলেখা মিত্র এখন কেঁদে বিছনা ভাসিয়ে দিচ্ছেন, বিছনায় শুয়ে শুয়েই কাঁদছেন তিনি। তো সমস্যা হচ্ছে যে তিনি যখন বুঝতে পারছেন, শ্রীলেখা মিত্র বুঝতে পারছেন যে তিনি কি অপরাধ করেছেন, তারপর ঢাকার চেষ্টা করছেন, এখন বেচারি কাঁদছেন। শুনলাম নাকি মোর দেন 50 তার বিরুদ্ধে এফআইআর হয়ে গেছে। তো বিকাশ রঞ্জন বাবু তার হয়ে মামলা লড়তে পারেন, অসুবিধার কিছু নেই। কিন্তু মুসলিম লীগের সরকারকে তো আপনার দলই সমর্থন দিয়েছিল। মুসলিম লীগ এই দেশ ভাগ করেছে, সেখানে আপনাদের পার্টির লোকেদের সই ছিল। তা আমরা তো সেই ইতিহাস ভুলে যাইনি। এবং বিকাশ রঞ্জন বাবু তার দলের লোকেরা বরাবর মুসলিমদের পাশে দাঁড়িয়েছেন, জিহাদিদের পাশে দাঁড়িয়েছেন। এটা তাদের নেচার, আমরা তো বদলাতে পারি না বিকাশ রঞ্জন বাবুদের। এবং আমরা চাইবো যে বারে বারে আপনারা এই ধরনের ভুল করছেন আর বেশি করে করুন। আপনারা মুসলিমদের সাপোর্ট করে যান, আপনারা মুসলিমদের ভোট পাওয়ার চেষ্টা করুন। তাতে কি হবে, আমরা হিন্দুরা একটু সুরক্ষিত থাকবো। একদম। শুধু তাই নয়, আরো একটি বিষয় বিকাশ রঞ্জন উল্লেখ করেছেন, আমি একটু আপনাকে বিবৃতিটাই পড়ে শোনাচ্ছি। তিনি বলছেন
রাত্রিবেলায় প্রধানমন্ত্রী রিলের মাধ্যমে জনসমক্ষে আসেন, সরকারের ব্যর্থতা নিয়ে তিনি কিছুই বলেন না। ছাত্র যুবদের যে বিক্ষোভ তাকে লক্ষ্য করে বিভিন্ন রকমের অশালীন ভাষা নিয়েই মূলত তিনি ফোকাস করে কথা বলেন। অবশ্যই অশালীন ভাষা যদি ব্যবহার করা হয় সেটি নিন্দনীয়, তবে বিক্ষোভকারী ছাত্র যুবকদের বিরুদ্ধে পুলিশ আর রাজনৈতিক হিংসা নিয়েও সমানভাবে প্রধানমন্ত্রীর কথা বলা উচিত ছিল। একজন গণতান্ত্রিক নেতার কাছ থেকে সমালোচনা আর প্রতিবাদের প্রতি আরো সংযত ও ভারসাম্যপূর্ণ অবস্থান প্রত্যাশিত। প্রধানমন্ত্রী সম্পর্কে বিকাশ রঞ্জন বাবুর মতামত কি বলবেন? বিকাশ রঞ্জন বাবুর ছাত্র একজন আইনজীবী আছেন। আমরা দেখলাম কয়েকদিন আগে অনলাইনে যখন যা হয় আর কি, একজন আইনজীবী হিসেবে তিনি যখন হাইকোর্টে মামলা লড়ছেন, অনলাইনে তিনি বোকা ... শব্দ ব্যবহার করেছিলেন। ওটা গণতান্ত্রিক ছিল না অগণতান্ত্রিক ছিল? ওনার ছাত্ররা ওনাদের কাছে গালাগালিগুলো হচ্ছে খুব কমন ব্যাপার, যেমন বন্ধুরা কথা বলে আর কি। তো গালাগালি কোথায় দেব, কখন দেব, সেটা তো একটা বিষয় আছে। তো প্রধানমন্ত্রী, তার মাকে গালাগালি দেওয়া হয়েছে, তার ব্যথা বেদনা হবে না? তা তো হবে। তারা তো গালাগালি খেতে বা দিতে অভ্যস্ত নন। এই গালাগালি কালচারটা হচ্ছে বামেদের কালচার। এরা জাজ অনলাইনে আছেন, জাস্টিস অনলাইনে আছেন, গালাগালি দিচ্ছেন, বোকা ... তো এরা এদের সাথে অভ্যস্ত, প্রধানমন্ত্রী তো অভ্যস্ত নন। তো প্রধানমন্ত্রীর খারাপ লেগেছে, তার প্রয়াত মাকে গালাগালি দেওয়া হয়েছে, তাকে যে ভাষায় কথা বলা হয়েছে, নিম কা পাত্তা কড়ওয়া হ্যায়, মোদি ... হ্যায়, তো তার খারাপ লেগেছে, তিনি বলবেন না? তিনি কি বলবেন সেটাও কি বিকাশবাবুরা শিখিয়ে দেবেন? তার আমলে, বিকাশবাবুদের আমলে কিভাবে গণহত্যা হয়েছে ও তো লাইন লেগে যাবে। মরিচঝাপি থেকে শুরু করে, আনন্দমার্গী থেকে শুরু করে, নেতাই থেকে শুরু করে, এরকম হাজার হাজার সাইবারি হত্যাকাণ্ড রয়েছে। মানে যে আগে তারা নিজেদের, হিন্দিতে একটা কথা আছে যে আপনি গিরেবান মে পেহলে ঝাঁকো, আগে নিজেদের দিকে তাকান, অন্যের দিকে আঙুল তোলার আগে। আপনারা এখন বলবেন মোদিজি কি বলা উচিত, কি বলা উচিত না। মোদিজি তো প্রত্যেকটা ইস্যুকে অ্যাড্রেস করেছেন। তিনি ছাত্রদেরকে ভুল ওখানে বোঝানো হয়েছে সেটাকে অ্যাড্রেস করেছেন। তিনি ওই হিংসাকে তিনি বলেছেন যে বল প্রয়োগটা হয়েছে, কেন হয়েছে সেটাও তিনি ব্যাখ্যা করেছেন আগের ভিডিওতে। তিনি সবই করেছেন। বিকাশবাবু হয়তো ভিডিওগুলো দেখেননি, উনি নির্দিষ্ট কয়েকটা জিনিস দেখেন আর কয়েকটা জিনিস দেখেন না। আইনজীবী হিসেবেও তিনি কতটা সফল আপনি দেখুন না, যে কটা মামলা তিনি লড়েছেন, কটাতে তিনি জিতেছেন, কতটা হেরেছেন। আসলে সমস্যা হচ্ছে কি, বিকাশবাবুদের ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়। মিডিয়ার ফোকাসটা সরে গেলেই এখন বিকাশবাবুদের আর গ্রহণযোগ্যতার বিন্দুমাত্র নেই। তিনি এখন কোনো রাজনৈতিক দলের না রাজ্যসভায় আছেন, না বিধানসভায় আছেন, শুধুমাত্র ওই মিডিয়ার ফোকাসে বেঁচে আছেন। বিকাশবাবুদের এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট করে 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 তারা এখন ওরকম ফোকাসে থাকতে চান। কদিন আগে আমরা দেখলাম যে একটা রাস্তার নাম পরিবর্তন হলো, সেক্ষেত্রে তিনি কাদের সমর্থন করলেন? মনে করিয়ে দেবো, সেই মুসলিম লীগকে, সোহরাওয়ার্দীকে। মুসলিম লীগের প্রতি আপনি তো আগের বারই সমর্থন করেছেন, কয়েক মাস আগেই। এখন বলছেন যে মুসলিম লীগের সরকার মানে কি অমুক, মানে আমাদের বর্তমান রাজ্য সরকার নাকি মুসলিম। মুসলিম লীগকে তো আপনারা সমর্থন করেন। 2 মাস আগে আপনি সমর্থন করেছিলেন যে সোহরাওয়ার্দী বাংলা ভাগের সময় হিন্দুদের উপরে অত্যাচার করেছিল। গোটা সোহরাওয়ার্দী পরিবার, কাকা ভাইপো উভয় সোহরাওয়ার্দীর কথা বলছি, তারা পাকিস্তানে চলে গিয়েছিল। যে যার নামে রাস্তা ছিল কাকা সোহরাওয়ার্দী, সম্ভবত হাসান সোহরাওয়ার্দী নাম, তো তিনি বীণা দাসকে ধরিয়ে দিয়েছিলেন। তাদেরকে আপনি সমর্থন করেছিলেন, এখন বলছেন যে মুসলিম লীগের সরকার। মুসলিম লীগ তো আপনাদের প্রাণের সরকার ছিল আর কি। যাই হোক, এদিকে তারা তো আরো একটি কথা বলছেন, মানে বাম নেতৃত্বের কথা বলছি, যে ডিপ স্টেট নিয়ে এত কিছু আলোচনা, উল্টে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘাড়ে উল্টো দোষারোপ করে তারা বলছেন যে ডিপ স্টেটের টাকা পয়সা তা দিয়ে তো ওনারাই ব্যবহার করছেন বিভিন্ন বিষয় নিয়ে। ইটালির প্রাইম মিনিস্টারের সঙ্গে আমাদের প্রাইম মিনিস্টার তিনি চকলেট খাচ্ছেন, ডোনাল্ড ট্রাম্পের পায়ের কাছে বসে গল্প করছেন। শুধু তাই নয়, ইলন মাস্কের সঙ্গে এক টেবিলে বসে ডিনার করছেন। কোন বিরোধী নেতা এই কাজ করেছেন যারা ডিপ স্টেটের কথা বলে আসছেন? কোন বিরোধী দলনেতা বা বিরোধী নেতা কোন ডিপ স্টেট প্রমোটেড এমন কোন নেতার সঙ্গে আজ পর্যন্ত কথা বলেছেন বা এরকম ধরনের কি কিছু দেখা গিয়েছে? তারা প্রশ্ন তুলছেন। শুধু তাই নয়, এপস্টিন ফাইলের কথা তিনি উল্লেখ করেছেন, অর্থাৎ এই বাম নেতৃত্ব। তারা বলছেন এপস্টিন ফাইল খুললেই তো দেখা যাবে যে আসল ডিপ স্টেটের ক্ষীরটা কে খাচ্ছে। সেখানেই তো বোঝা যাবে যে ডিপ স্টেটের টাকা কোথা থেকে আসছে এবং কার কাছে আসছে। ডিপ স্টেট বলতে আমি বলবো যে ডিপ স্টেট মানে শুধু কিন্তু আমেরিকান নয়। ডিপ স্টেট বলা হয় যে কোনো দেশের যারা সরকার আছে, সরকারের পরবর্তী লেয়ারে যারা সরকারের আড়ালে বিভিন্ন ধরনের কাজকর্ম চালায়, যেরকম ভারতের ক্ষেত্রে র হতে পারে, আমেরিকার ক্ষেত্রে FBI হতে পারে,
পাকিস্তানের ক্ষেত্রে আইএসআই হতে পারে, ইসরায়েলের ক্ষেত্রে মোসাদ হতে পারে। এরা যখন বিভিন্ন রকমের কাজকর্ম করে, ইন্টেলিজেন্স এজেন্সি, এবং সেখানে সরকারের যখন সেই দেশের সরকারের মদত থাকে এবং তারা যখন কোভার্ট অপারেশন চালায়, সেটাকে বলা হয় ডিপ স্টেট ফান্ডেড কোনো, মানে আমরা ডিপ স্টেট যেটাকে বলতে বুঝি এক শব্দে, এটা হচ্ছে কোভার্ট অপারেশন। এটাকেই ডিপ স্টেটের কাজকর্ম বলে সাধারণ ভাষায়, বাংলা ভাষায় আমরা চিহ্নিত করি। তো চীনের ডিপ স্টেটের যে কাজকর্ম হয় তার ক্ষীর কারা খান? চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান কারা বলেছিলেন? এবং তার প্রতিবাদ কি সিপিআইএম করেছিল? এক, কেন সীতারাম ইয়েচুরিরা, কেন সিপিএম এর প্রত্যেক পলিট ব্যুরো মেম্বাররা চীনে যান, আমাকে বলতে পারবেন? তারা তো এখন কোনো জায়গায় নেই, তারা কোনো রাজ্যে ক্ষমতায় আছেন না, কেন্দ্রে ক্ষমতায় আছেন না, ক্ষমতায় অংশীদার আছেন। তারা কোন প্রয়োজনে তারা চীনে বারংবার যান? এটা একটু তারা আমাকে একটু বুঝিয়ে দিন, যে তাদের চীনে যাওয়ার ফলে ভারতের বা পশ্চিমবঙ্গের বা যে কোনো রাজ্যের কি উন্নতি হয়ে থাকে। সোনম ওয়াংচুকরা যখন চীনে যান বা অন্যান্য দেশে যান, কি উন্নতি হয়? পাকিস্তানে যে অনেক ইউটিউবাররা যান, সেখানে কি ডিপ স্টেটের বিষয় থাকে না? ডিপ স্টেট অনেক ডিপলি, অনেকভাবে কাজ করে, শুধুমাত্র আমেরিকান নয়। আমেরিকার ক্ষেত্রে এদের আপত্তি অবশ্যই থাকে, কারণ তাদের আইডিওলজি হচ্ছে কমিউনিস্ট আইডিওলজি, চায়না হচ্ছে ক্যাপিটালিস্ট আইডিওলজি। তো ফলে শুধুমাত্র আমেরিকান কাজকর্মগুলোকে আমরা ডিপ স্টেট বললে ধরলে হবে না, সেখানে অনেকগুলো দেশ থাকতে পারে, সেখানে এখনো ইংল্যান্ডের কাজকর্ম থাকতে পারে। রাশিয়া আমাদের সঙ্গে বন্ধুত্বের কথা বলে রাশিয়াও অনেক সময় ছুরি মেরেছে। রাশিয়ান যে সংস্থা সেই সময় ছিল কেজিবি, তারা যে আমাদের খুব ভালোবাসতো এরকম নয়। কেজিবি আমাদের ইন্দিরা গান্ধী গভর্নমেন্টের সময় দুজন ক্যাবিনেট মন্ত্রীকে হানি ট্র্যাপ করে রেখেছিল। কেজিবি দীর্ঘদিন ভারতের নেতৃত্বকে হানি ট্র্যাপ করেছে। এইগুলো অনেক কমপ্লেক্স সিচুয়েশন হয়ে যাবে বা বোঝাতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে। আমি এটুকুই বলবো যে তারা আগে নিজেদের দিকে তাকান, তারা কেন চীনের সঙ্গে বেশি এত ইলু ইলু করেন সেটা আগে দেখে নিন, জনগণকে জানান, আমাদের একটু বোঝান, তারপর আমরা উত্তর দেবো।